নমস্কার, আমি আরডিএনটি সেন্টার থেকে বলছি। আপনারা অনেক আগেও এই জুলফিকার আলীকে নিয়ে ভিডিও দেখেছেন। আজ উনি আমার কাছে আবার এসছেন একটা বিশেষ ব্যাপারে। যাই হোক, উনি আমার প্রিয় ভাজন, খুব বন্ধুস্থানীয় এবং খুব কাছের লোক, অন্তরের প্রাণের লোক সেরকম বলতে পারেন। আর ওনার বাড়ি হলো দক্ষিণ চব্বিশ পরগনার বেনিয়াবৌ গ্রামে, ওটা সোনারপুর থানার মধ্যে সোনারপুর থানার মধ্যে। তো শুনুন, আজ একটা নতুন রূপে একটা নতুন কিছু ব্যাপার আর কি। উনি একটা বাই বর্ন, উনি একজন কবি। ক্লাস 7 থেকেই উনি কবিতা লেখেন এবং নিজে কবিতা আবৃত্তি করেন। উনি একটা পত্রিকাও পরিচালনা করতেন সেই গ্রামের। যাই হোক, আজ উনি ওনার স্বলিখিত একটা কবিতা পড়বেন এবং রিসাইটেশন নিজেই করবেন, নিজেই লিখেছেন। ডাক্তারবাবু, আমি ছোটোবেলা থেকেই, ওই আপনি বললেন ক্লাস 7 না, আমি ছোটোবেলা থেকে এই লেখালেখির জগতে মানে নিমজ্জিত হয়েছিলাম, মানে এসেছিলাম। তখন থেকে আমার মনটা এই লেখালেখি করা বা কবিতা লেখা, প্রবন্ধ লেখা, ছোট গল্প লেখা, এরকম একটা মন তৈরি হয়ে যায় ছোটোবেলা থেকে। এটা এসেছিল শুধু একটিমাত্র কারণ, যে আমরা যখন জানতে পারলাম যে বিভিন্ন, যেমন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, এই এদের যখন কবিতাগুলো পড়লাম তখন দেখলাম যে এই লেখকদের মধ্যে দিয়ে নানা রকম গ্রামের মানুষের, সাধারণ মানুষের, সমাজের মানুষের সুখ দুঃখের কথা কাহিনী সেখানে ফুটে উঠত। কোথাও কোথাও দেখা গেছে প্রতিবাদের একটা প্রতিচ্ছবি। এই যে লেখনীর মাধ্যমে জনগণের কাছে ফুটিয়ে তোলা অনেক বড় একটা ঘটনা ছোট্ট একটা কাগজে একটা পাতায় উপস্থাপিত করে বুঝিয়ে দেওয়া, বিরাট একটা বড় একটা ঘটনা, সেটা সুন্দরভাবে উপস্থাপন করা এবং সেটাকে কেমনভাবে মূল্যায়ন করা এবং কেমনভাবে মানুষের কাছে থাকা, মানুষের পাশে থাকা, ভালোবাসা, মানুষের উপকারে লাগা, মোট কথা। তা আমি যখন তারপর আস্তে আস্তে বড় হই, আমার ব্যক্তিগতভাবে ইনসাফ বলে একটা পত্রিকা ছিল, দেয়াল পত্রিকা, কালিকাপুর স্টেশনে। আমি নিজে এক হাতে ছোট ছোট বা বড় বড় সব লেখকদেরকে নিয়ে তাদের কাছ থেকে লেখা সংগ্রহ করতাম। পাড়ার ছেলেরা ছিল, ছবি আঁকতো। সেই মানে আমাদের মোশাররফ মণ্ডল বলে একটা ছেলে ছিল, সে ভালো ছবি আঁকতো, সুজা বৈদ্য বলেছিল। এখন আমার বক্তব্য হচ্ছে যে এই যে সাংস্কৃতিক চর্চা করা, এটা প্রথম থেকেই আমাদের একটা, বা আমার একটা নেশা ছিল। আমরাও বেশ কতগুলো ছেলেরা ছিলাম এবং তারপরে দেখা যায় বেশ কিছুদিন ধরে কেউ চালাবার পরে তারা আর থাকতে পারে না। আমিও যে মানে খুব ভালো ধরে রেখে সেটাকে প্রফেশন হিসেবে নিয়ে নিতে পেরেছি তাও করতে পারিনি। তবে ওই লেখালেখি করা বা কবিতা লেখা বা লেখার জগতে থাকা বা সাহিত্য চর্চা করা, এটা আমার মনে প্রাণে এতই গেঁথে গেছিলো যে আমার নিজস্ব প্রফেশন থেকে ওই কাজটা আমি একদম ছেড়ে দিতে পারিনি। ওটা আমার সাধনা ছিল, ওটা আমার ভালোবাসা ছিল। আমি রাত্রেবেলা যখন মানুষ শুয়ে পড়তো, যখন মানুষ অন্যরকমভাবে সময় কাটাতো, আমি তখন রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত লেখালেখি করতাম, কবিতা লিখতাম, নানান গল্প লিখতাম, বিভিন্নভাবে এই সমাজের মানুষের কথা ভেবে, তাই সেইটা লেখার মধ্য দিয়ে প্রকাশ করতাম। তা সে যাক, এত গল্প হয়তো বলতে গেলে এখানে হবে না। গত পরশুদিন আপনার কাছে আমি এসেছিলাম, সেটা এক যুগ পর, 2013 সাল, সেই চিত্তরঞ্জন হাসপাতালে দুটো কান অপারেশন করলাম। তারপর কান দুটো ভালো হয়ে গেল, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, আপনি আমাকে অপারেশন করিয়েছেন বা করেছেন। আমি আল্লাহর হস্তে ভালো হয়ে গেছি, আমি শ্রবণ শক্তি ফিরে পেয়েছি, আমি নতুন করে কাজের একটা মন তৈরি করতে পেরেছি, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলার একটা প্রেরণা পেয়েছি, কথা বলতে পারছি, আমি আনন্দে আছি। আল্লাহ আমাকে উৎসাহ দিয়ে সেটাকে সফল করিয়েছেন, বা আল্লাহর সাড়া ছিল একদম, এটা সঠিক। তা যাই হোক, আমার এক যুগ পরে আপনার কাছে আসা, গত পরশুদিন 24 তারিখ
এসে আপনাকে বলেছিলাম যে ডাক্তারবাবু আমার কানের নিচে মানে ঘাড়ের বাঁদিকে একটা গ্ল্যান্ড আছে। প্রথমে একটা ছোট্ট ওই সুপারি, মানে সুপারি নয়, ছোট্ট একটা ওই সর্ষের দানার মতো বা কড়াই ভাজার মতো এরকম একটা গুলটি মতো হয়। তারপর এত বছর যাবত, প্রায় 20 বছর হতে যায়, সেটা আস্তে আস্তে স্ফীত হয়ে বা বেড়ে গিয়ে এখন একটু বড় আকার ধারণ করে, যেটা আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। এই যে জায়গাটা আছে এটা এই অবস্থা আছে। একটু যদি ভিডিওটা আমার এখানে একটু লাইটটা ধরেন ভালো।